আজকের ভিডিওতে আমরা সেল অ্যান্ড রেজিস্ট্যান্সের কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা সেলের ডিফারেন্ট কনফিগারেশন অর্থাৎ সেলের সিরিজ কম্বিনেশন, সেলের প্যারালাল কম্বিনেশন, সেলের মিক্স কম্বিনেশনের থিওরিটিক্যাল ডিসকাশন অলরেডি করে এসেছি। তো আজকে মোটামুটি সেলেরই অঙ্ক করব, যেখানে অনেকগুলো সেল থাকবে, মাল্টিপল সেল থাকবে, আর সেখানে মাল্টিপল রেজিস্ট্যান্স থাকবে। সেইগুলোকে ইজিলি আমরা কি করে ট্রিক দিয়ে সলভ করতে পারবো, তো সেটাই হচ্ছে আজকের ভিডিওর ডিসকাশন। তো এই অঙ্কগুলো করার আগে কিছু ট্রিক আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে আমরা ট্রিক শিখবো, ট্রিকগুলো লেন্দি ফর্মে শিখবো, ট্রিকগুলো কি বুঝবো কিভাবে হচ্ছে, এগুলো দিয়ে সেই ট্রিকগুলো আমরা বড় অঙ্কতে অ্যাপ্লাই করব। তো দেখো, এই যে ডায়াগ্রামগুলো আঁকা আছে, এই ডায়াগ্রামে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে মাল্টিপল সেল রয়েছে, অনেকগুলো সেল রয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি যখন সেল পুড়িয়েছিলেন তখন তো আপনি সেলের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা বলেছিলেন, এখানে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেননি কেন? ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়েও শেখাবো। এখন আপাতত ধরে নাও সেলগুলো হচ্ছে আইডিয়াল সেল, আর সেল যদি কানেক্ট থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রসিড করছি। এটা হচ্ছে 1 নাম্বার ডায়াগ্রাম। তো 1 নাম্বার ডায়াগ্রামে, এটা হচ্ছে 1 নাম্বার ডায়াগ্রাম। 1 নাম্বার ডায়াগ্রামে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। আর এইখানে যে সেলটা রয়েছে ধরে নিচ্ছি এর ইএমএফটা হচ্ছে E1। ঠিক আছে, ই ধরে নাও, যেহেতু একটাই সেল তাহলে E1 ধরার কোনো মানে হয় না, ই ধরে নাও। তো আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয়, আগে তুমি এটা বলো আমাকে যে এ এর পোটেনশিয়াল বেশি না বি এর পোটেনশিয়াল বেশি। তুমি লক্ষ্য করে দেখো, এ পয়েন্টের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। এ পয়েন্টের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, আর বি পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি, এ পয়েন্টের পোটেনশিয়াল কম। এখন বি পয়েন্টের পোটেনশিয়াল কত পরিমাণ বেশি? যেহেতু সেলের ইএমএফ হচ্ছে ই, আমি যেহেতু এখানে আইডিয়াল সেল হিসাবে কনসিডার করেছি, তাহলে অবশ্যই স্মল আর ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে আমার স্মল আর ইজ ইকুয়াল টু 0 হবে। স্মল আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু স্মল আর। আর যেহেতু স্মল আর ইজ ইকুয়াল টু 0, তাই জন্য ই ইজ ইকুয়াল টু ভি। তাহলে তড়িৎ চালক বলটাই তো ভোল্টেজ ডিফারেন্সের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এখন লক্ষ্য করে দেখো, যেহেতু এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে একটা সেল কানেক্ট করা আছে, আর যেহেতু এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাহলে এর যা ইএমএফ হবে এটাই তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে। যেহেতু এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, আর এইমাত্র দেখালাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাই হবে ইএমএফ, ব্যাটারির ইএমএফটাই হবে পোটেনশিয়াল ডিফারেন্স। এই যে লেখা আছে ই ইজ ইকুয়াল টু ভি, তার মানে এর ইএমএফ যত, এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স তত। এখন আমাকে যদি আইডিয়াল সেল দিয়ে দেয়, তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারবো যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে। এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাকে লক্ষ্য রাখতে হবে কার পোটেনশিয়াল বেশি কার পোটেনশিয়াল কম। যেহেতু বি পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বা পজিটিভ প্রান্তকে যুক্ত করা আছে, তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে। কত পরিমাণ বেশি হবে? অবশ্যই এর থেকে বি পয়েন্টের পোটেনশিয়াল ই পরিমাণ বেশি হবে। তাহলে এখানে লিখতে পারি যে ভি বি মাইনাস ভি এ, এখানে লিখতে পারি যে ভি বি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ই হচ্ছে। আর যেহেতু আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে আমি লিখতে পারি যে ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই, লিখতেই পারি। সিমিলারলি ধরে নাও এই যে ডায়াগ্রাম রয়েছে, এটা 2 নাম্বার ডায়াগ্রাম, এটা হচ্ছে ধরে নাও 2 নাম্বার ডায়াগ্রাম। 2 নাম্বার ডায়াগ্রামে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে, মাঝে একটা সেল রয়েছে যার ইএমএফ হচ্ছে ই। আর অবশ্যই যেহেতু একটা আইডিয়াল সেল কানেক্ট করা আছে, তাহলে অবশ্যই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ই হবে। এটা তো বুঝতে পেরে গেলে। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে কার পোটেনশিয়াল বেশি। অবশ্যই এ এর পোটেনশিয়াল বেশি, বি এর পোটেনশিয়াল কম। তাহলে এ এর পোটেনশিয়াল বেশি, বি এর পোটেনশিয়াল কম, আর এর পোটেনশিয়াল বি এর থেকে কত পরিমাণে বেশি? ই পরিমাণে বেশি। তাই জন্য এখানে আমরা লিখতে পারি যে ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই। এবারে
আমাকে এখানে এ আর বি তে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। এখানে দুটো সেল রয়েছে, একটা সেলের ইএমএফ হচ্ছে E1, একটা সেলের ইএমএফ হচ্ছে E2। আমরা তো দুটো সেলের সিরিজ কম্বিনেশন পড়েছিলাম, সেখানে ইকুইভ্যালেন্ট ইএমএফ এর কনসেপ্ট পড়েছিলাম। যেহেতু এই সেল দুটো একই ওয়েতে লাগানো আছে, এবার তোমরা বলবে স্যার একই ওয়েতে মানে কি? একজনের নেগেটিভ প্রান্তের সঙ্গে একজনের পজিটিভ প্রান্তকে যোগ করা হয়েছে। এটা হচ্ছে একটা সার্কিটের কোনো একটা অংশ, শুধুমাত্র ব্যাটারিটাকে মানে শুধুমাত্র ব্যাটারির কানেকশনটাকে দেখানো হয়েছে। অবশ্যই এখানে রেজিস্ট্যান্স থাকবে, তো আমি শুধু এই পার্টটাকে দেখিয়েছি। এখন ইমাজিন করে নাও যে এইখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এখন এ প্রান্ত কি মানে এই ব্যাটারিটা কি চাইছে? কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করুক। বি ব্যাটারিটা কি চাইছে, অর্থাৎ 2 নম্বর ব্যাটারিটা কি চাইছে? 2 নম্বর ব্যাটারি চাইছে যে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা এই ডাইরেকশনে ফ্লো করুক। আবার বলছি, ইমাজিন করো এই সার্কিটে একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করা আছে। 1 নম্বর ব্যাটারি কি চাইছে? 1 নম্বর ব্যাটারি চাইছে যে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা এই ডাইরেকশনে ফ্লো করুক। 2 নম্বর ব্যাটারি কি চাইছে? 2 নম্বর ব্যাটারি চাইছে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা এই ডাইরেকশনে ফ্লো করুক। তার মানে দুটো ব্যাটারির চাওয়াটা কিন্তু সেম। দুটো ব্যাটারি রেজিস্ট্যান্সের মধ্যে সেম ডাইরেকশনে কারেন্টকে ফ্লো করাতে চাইছে। আর যেহেতু সেম ডাইরেকশনে কারেন্টকে ফ্লো করাতে চাইছে, তাহলে ইএমএফ গুলো কিন্তু যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে বলতে পারবো যে ই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 আসছে। এখান থেকে বলতে পারবো ই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 আসছে। তো এই দুটো সেলকে আমি রিপ্লেস করতে পারি একটা সেল দিয়ে, তো একটা সেল দিয়ে রিপ্লেস করতে পারি। আর অবশ্যই এর ইএমএফটা কত হবে? E1 প্লাস E2 হবে। এর ইএমএফটা কত হবে? E1 প্লাস E2 হবে। আর এটা যদি A পয়েন্ট হয় আর এটা যদি B পয়েন্ট হয়, তাহলে অবশ্যই VA মাইনাস VB ইজ ইকুয়াল টু VA মাইনাস VB ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 হবে। ঠিক আছে, এটা জাস্ট রাফ করেছিলাম, এই রাফটা এটা রাফ হিসাবে রাখো, ঠিক আছে। বুঝতে পেরেছো? এবারে এই অঙ্কটাকে আরেকটা কনসেপ্টেও বোঝা যায়। সেই কনসেপ্টটা কি? লক্ষ্য করে দেখো, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? E1 পরিমাণ কম হবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল হবে VA মাইনাস E1। কেন? কারণ এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা আছে, আর এই প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করা আছে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল অবশ্যই এর থেকে কম হবে। কত পরিমাণ কম হবে? না E1 পরিমাণ কম হবে। আবার লক্ষ্য করে দেখো, এই পয়েন্টের সঙ্গে এই ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করা আছে, তাহলে অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে এই পয়েন্টের থেকে। আর অবশ্যই এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের থেকে E2 পরিমাণ বেশি হবে। তাহলে বলতে পারি এই পয়েন্টের পোটেনশিয়াল এর থেকে E2 পরিমাণ কম হবে। আবার বলছি, যেহেতু বি পয়েন্টের সঙ্গে 2 নম্বর ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা আছে, আর এই পয়েন্টটাকে সি পয়েন্ট তুমি ধরে নাও, যেহেতু বি পয়েন্টের সঙ্গে 2 নম্বর ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা আছে, আর সি পয়েন্টের সঙ্গে 2 নম্বর ব্যাটারির পজিটিভ প্রান্তকে যুক্ত করা আছে, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টের পোটেনশিয়াল সি পয়েন্টের থেকে কম হবে। কত পরিমাণ কম হবে? না E2 পরিমাণ কম হবে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল মানে বি পয়েন্টের পোটেনশিয়াল সি পয়েন্টের থেকে E2 পরিমাণ কম হবে। তাহলে আলটিমেট পোটেনশিয়ালটা কত হবে? VA মাইনাস 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 E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু কত হবে? VB হবে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে, এখান থেকে এটা লেখা যেতে পারে, দেখো তো, ভিবিটাকে এইদিকে নিয়ে আসবো, E1 E2 টাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 হবে। বোঝা গেছে? তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 হচ্ছে এখানে, এখানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু E হচ্ছে এখানে। তার মানে এখান থেকে বুঝতে পারছি এই দুটো ব্যাটারি যদি সাপোর্ট করে একে অপরকে, তার মানে যদি দুটো ব্যাটারির কানেকশন থাকে,
যদি দুটো ব্যাটারির যদি কানেকশন থাকে আর যদি ব্যাটারি দুটো একে অপরকে সাপোর্ট করে, তাহলে ইএমএফ গুলো কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। ইএমএফ গুলো কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে যেখানে দেখবে দুটো ব্যাটারি সিরিজ কানেকশনে আছে, সেখানে সেখানে সার্কিটটাকে রিডিউস করার জন্য দুটো ব্যাটারি থেকে আমি একটা সিঙ্গেল ব্যাটারিতে আসতে পারি। আর অবশ্যই ওই সিঙ্গেল ব্যাটারির যে ইএমএফ হবে, সেই ইএমএফটা কিন্তু দুটো ব্যাটারির ইএমএফ কে যোগ করলে যে ইএমএফ আসছে, সেই ইএমএফ এর সঙ্গে সমান হবে। আবার বলছি, সার্কিটে যদি দুটো ব্যাটারি সিরিজ কানেকশনে থাকে, তাহলে ওই দুটো ব্যাটারিকে আমি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি। আর ওই সিঙ্গেল ব্যাটারির ইএমএফ কত হবে না, দুটো ব্যাটারির ইএমএফ কে যদি আমি যোগ করি, তাহলে যে যোগফলটা পাচ্ছি ওই সিঙ্গেল ব্যাটারির ইএমএফ কিন্তু সেটাই হবে। তাই জন্য এখানে কি করেছি, শর্ট ট্রিক কি ছিল, দুটো ব্যাটারিকে আমি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করেছি। আর এর ইএমএফটা কত হয়েছে না, এই দুটো ইএমএফ কে যদি আমি যোগ করে দিই E1 প্লাস E2, তাহলে এখানেও E1 প্লাস E2 হয়েছে। তাই জন্য সার্কিটকে রিডিউস করার জন্য যেখানে যেখানে সিরিজ কম্বিনেশনে সার্কিটকে যদি রিডিউস করতে হয়, যদি দুটো ব্যাটারি একে অপরকে যদি সাপোর্ট করে, প্রথম কথা দেখতে হবে দুটো ব্যাটারি সিরিজ কানেকশনে আছে না নেই। যদি ব্যাটারি দুটো সিরিজ কানেকশনে থাকে, তাহলে আমাকে দেখতে হবে ব্যাটারি দুটো একে অপরকে সাপোর্ট করছে না অপোজ করছে। যদি সাপোর্ট করে, তাহলে ব্যাটারির ইএমএফ গুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাই জন্য দেখো, ওই দুটো ব্যাটারিকে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করেছি, আর ওই সিঙ্গেল ব্যাটারির ইএমএফ ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 হয়ে গেছে। দিয়ে নেট পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 আমি করেছি। ঠিক আছে, এবারে সিমিলার ফ্যাশনে এখানে আসতে হবে। এটা ছিল 3 নাম্বার অঙ্ক। এরপরে আসি 4 নাম্বার অঙ্কতে। 4 নাম্বার অঙ্কতে দেখো, ব্যাটারি গুলো কিন্তু একে অপরকে অপোজ করছে। আমি এঁকে দিচ্ছি কোনটা E1 কোনটা E2। ধরে নাও এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। এবার তুমি লক্ষ্য করে দেখো, অবশ্যই ব্যাটারি গুলো সিরিজ কানেকশনে রয়েছে, ব্যাটারি দুটো সিরিজ কানেকশনে রয়েছে। কিন্তু আবার বলছি, এটা তো একটা সার্কিটের একটা অংশ, আমি শুধুমাত্র সার্কিটের একটা অংশকে তুলে ধরেছি। অবশ্যই এখানে রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে। যদি রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, তাহলে 1 নাম্বার ব্যাটারি কি চাইছে, 1 নাম্বার ব্যাটারি চাইছে যে কারেন্টটা এইরকম ভাবে ফ্লো করুক। কিন্তু 2 নাম্বার ব্যাটারি চাইছে কারেন্টটা এইরকম ভাবে ফ্লো করুক। স্বাভাবিক, কারেন্ট বহিস্থ সার্কিটে, এক্সটার্নাল সার্কিটে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট যায়। তাহলে এই ব্যাটারিটা চাইবে যে কারেন্ট এই ডাইরেকশন বরাবর ফ্লো করুক, আবার এই ব্যাটারি চাইবে কারেন্ট এই ডাইরেকশন বরাবর ফ্লো করুক। তাহলে ব্যাটারি দুটো একে অপরকে অপোজ করছে। যদি ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করে, তাহলে এবারে তুমিই বলো, সেটা E1 প্লাস E2 হবে না E1 মাইনাস E2 হবে? অবশ্যই E1 মাইনাস E2 হবে। তাই জন্য শর্ট ট্রিক হচ্ছে, যখন আমি দুটো ব্যাটারি দেখবো যে সিরিজ কানেকশনে রয়েছে, আর যদি ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করে, তাহলে ওই দুটো ব্যাটারিকে আমি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারি, দিয়ে মানটা E1 মাইনাস E2 হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবারে হ্যাঁ, এবারে একটা অঙ্কটা কষে দেখাই। ঠিক আছে, এটা যদি VA হয়, তাহলে এর পোটেনশিয়াল কত হবে? VA মাইনাস E1। এর পোটেনশিয়াল কত হবে? এর পোটেনশিয়াল হবে, যেহেতু বি পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত আছে, যেহেতু বি পয়েন্টের সঙ্গে 2 নম্বর ব্যাটারির পজিটিভ প্রান্তকে যোগ করেছি, আর ধরে নাও এটা হচ্ছে সি পয়েন্ট, আর যেহেতু সি পয়েন্টের সঙ্গে 2 নম্বর ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা আছে, তাই জন্য অবশ্যই বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে। কত পরিমাণ বেশি হবে না, E2 পরিমাণ বেশি হবে। তো এটাকে লিখতে পারি, এর পোটেনশিয়ালকে লিখতে পারি VA মাইনাস E1 প্লাস E2। এটা হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল, আর এটা মানেই তো হচ্ছে VB। তাহলে এখান থেকে যদি আমাকে VA মাইনাস VB বের করতে বলে, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হবে, E1 টা যদি এদিকে যায় আর E2 টা যদি এদিকে যায়, তাহলে এটা হবে E1 মাইনাস E2। বোঝা গেছে?
আজকে যদি E1 টা 5 ভোল্টের ব্যাটারি হতো আর E2 টা যদি 2 ভোল্টের ব্যাটারি হতো, তাহলে 5 - 2 3 ভোল্ট হতো অ্যান্সার। ঠিক আছে, যদি একটা 5 ভোল্টের ব্যাটারি আর একটা 3 ভোল্টের, একটা 5 ভোল্টের ব্যাটারি আর একটা 2 ভোল্টের ব্যাটারি যদি সিরিজ কম্বিনেশনে থাকে, একটা 5 ভোল্টের ব্যাটারি একটা 2 ভোল্টের ব্যাটারি যদি সিরিজ কম্বিনেশনে থাকে, আর ব্যাটারি দুটো যদি একে অপরকে অপোজ করে, তাহলে ওই দুটো ব্যাটারিকে আমি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারবো, যার ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে, 5 - 2 = 3 ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটাকে একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে পারবো। আঁকার তো জায়গাও নেই, কোথায় আঁকে? তুমি এইখানে E1 + E2 না বসিয়ে এখানে E1 - E2 বসিয়ে দিতে হতো, এখানে E1 + E2 না বসিয়ে এখানে E1 - E2 বসিয়ে দিতে হতো। আমার যেহেতু বোর্ডে জায়গা নেই তাই আমি আর রাখছি না, তোমরা একটু এঁকে নেবে। ঠিক আছে, এবারে এর পালা। ধরে নাও এটা হচ্ছে E1, আচ্ছা আমি E1 E2 দিয়ে করছি না, আমি একদম নাম্বার দিয়ে করছি, অনেক E1 E2 দিয়ে করলাম। ধরে নাও এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে হবে। ইকুইভ্যালেন্ট ইএমএফ বলো বা পোটেনশিয়াল ডিফারেন্স বলো, বের করতে হবে। যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো, তাই জন্য ইএমএফ ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, তাই জন্য এখানে ইএমএফ ও যা আর পোটেনশিয়াল ডিফারেন্সও তা। তো এখানে কিভাবে হবে অঙ্কটা, দেখো কোন কোন ব্যাটারি একে অপরকে সাপোর্ট করছে। দেখো সাপোর্ট করা মানে তোমাকে রেজিস্ট্যান্স দিয়ে দেখতে হবে যে কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে। তো এইটা করা একটু লেন্দি প্রসেস, শর্ট প্রসেস রয়েছে একটা। যদি একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে অপর একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি যুক্ত হয়, তাহলে সেটা বুঝতে হবে সাপোর্ট করছে। শর্ট ট্রিক হচ্ছে একটার নেগেটিভের সঙ্গে অন্যটার পজিটিভ, বা একটার পজিটিভের সঙ্গে অন্যটার নেগেটিভ, দুটো অপোজিট প্রান্ত যদি যুক্ত থাকে তাহলে সেটা জানবে সাপোর্ট করছে। দুটো অপোজিট প্রান্ত যদি যুক্ত থাকে তাহলে জানবে সেটা সাপোর্ট করছে। এবার আমার সাথে বলো, যদি অপোজিট প্রান্ত দুটোর ব্যাটারি যদি যুক্ত থাকে তাহলে জানবে ব্যাটারিগুলো একে অপরকে সাপোর্ট করছে। লক্ষ্য করে দেখো, এইখানে দেখো এর নেগেটিভের সঙ্গে এর পজিটিভ যোগ হয়েছিল, একটার নেগেটিভের সঙ্গে একটার পজিটিভ যোগ হয়েছিল, মানে অপোজিট প্রান্ত যোগ হয়েছিল, তাই জন্য ব্যাটারিগুলো একে অপরকে সাপোর্ট করেছিল, তাই জন্য E1 + E2 হয়েছে। একটা নেগেটিভের সঙ্গে একটা নেগেটিভ যুক্ত হয়েছে, মানে সেম নেচারের পয়েন্টগুলো একটা পয়েন্টে মিলিত হয়েছে, তাই না? একটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে অন্য একটা ব্যাটারির নেগেটিভ, একটা ব্যাটারির পজিটিভের সঙ্গে অন্য একটা ব্যাটারির পজিটিভ, তাহলে এই ধরনের ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করে, তখন ইকুইভ্যালেন্ট ইএমএফ কিন্তু বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এবার তুমি বলো এর নেগেটিভের সঙ্গে এর নেগেটিভ তাহলে অপোজ করছে, তাহলে 5 আর 4 কত হলো, 1। তাহলে 5 আর 4 কত হলো, 1 হলো। অবশ্যই এর সাইনটা দেখতে এরকম টাইপের হবে, কারণ 5 বড় ছিল 4 ছোট ছিল, তাহলে এটা 1 ভোল্ট লিখতে পারি। 5 বড় ছিল 4 ছোট ছিল, তাই জন্য 1 ভোল্ট লিখতে পারি। যদি এটা 4 ভোল্ট হতো, যদি এটা 4 হতো, এটা যদি 5 হতো, তাহলে কিন্তু আমি এরকম লিখতাম, কেন? কারণ 5টা বড়, কারণ 4টা ছোট, তাই জন্য 5 - 4 = 1। পজিটিভ কোনটাকে ধরেছিলাম, পজিটিভ ধরেছিলাম এটাকে, তাই জন্য এরকম হলো। বোঝা গেছে? যেহেতু এখানে 5টা বড়, এখানে 4টা ছোট, যেহেতু একে পজিটিভ ধরেছিলাম, তাহলে 5 - 4 = 1। অ্যান্সার পজিটিভে বেরোচ্ছে। বা পজিটিভে কাকে ধরেছিলাম, অ্যান্সার পজিটিভে বেরোচ্ছে। এবার পজিটিভ কাকে ধরেছিলাম, পজিটিভ একে ধরেছিলাম, তাই জন্য ব্যাটারির সাইনটা দেখতে এরকম হবে। বাই দ্য ওয়ে এরকম করে অঙ্কটা করি। ঠিক আছে, তাহলে এই 4 আর এই 5 কত হচ্ছে, 1 হচ্ছে। এবারে এই 1 আর এই 3 অপোজ করছে, না হলে এরকম ঝামেলা যাওয়ার দরকার নেই। তুমি এক কাজ করো, সেম কেমন কেমন হচ্ছে, সেম 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 থেকে 5 বাদ দিলে 5। এমনি করেও করতে পারো। সেম নেচার কোনগুলো রয়েছে, এটা রয়েছে সেম নেচার, এটা রয়েছে সেম নেচার, এটা রয়েছে সেম নেচার, এটা তো অপোজিট নেচার আছে কারণ পজিটিভ পজিটিভ আছে।
মানে ডান দিক বরাবর পজিটিভ প্রান্ত কোনগুলো রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে। তাহলে 4 আর 3 7 আর 2, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, আর এটা যেহেতু অপোজিট দিকে ছিল তাই জন্য এটা হয়ে গেল 5। 10 - 5 ইজ ইকুয়াল টু হয়ে গেল 5 ভোল্ট। তাহলে এখানে VA - VB ইজ ইকুয়াল টু অবশ্যই 5 ভোল্ট অ্যান্সার হবে। কিন্তু এটা যদি 5 হতো, এটা যদি 5 হতো, আর এটা যদি 4 হতো, তাহলে এইটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম। তাহলে 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 1 11, 11 থেকে 4 বাদ দিলে, 11 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে গো? 11 থেকে 4 বাদ দিলে 7। তাহলে অ্যান্সার আমার 7 ভোল্ট হতো। বুঝতে পেরেছো? এবারে যদি নর্মাল ট্রিকে যদি করতে হয়, যদি নর্মাল ট্রিকে করতে হয় তাহলে কি করবে? এটা যদি VA হয় তাহলে এটা হচ্ছে VA - 5, VA - 5, এটা হচ্ছে VA + 4, এটা হচ্ছে VA - 5 + 4, এটা হচ্ছে VA, আচ্ছা এটা তো -1 হচ্ছিল না, এটা তো -1 হচ্ছিল, -1 -3, তাহলে এটা -4 হয়ে যাবে। এটা তো -1, এটা তো VA - 1 না, এটা হচ্ছিল VA - 1। আর যেহেতু ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, যেহেতু ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, তাই জন্য 3 কমে যাবে। তাহলে -1 থেকে 3 কমলে কত হয়? -4। আবার এখানে 2 কমবে, তাহলে এটা কত হলো? VA - 6। ঠিক আছে, আবার 1 কমবে, কত হলো? VA - 7। আর এটাই তো B, এটাই তো VB। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে VA - VB ইজ ইকুয়াল টু হয়ে যাবে 7 ভোল্ট। আর 7 ভোল্টের অ্যান্সার বের করেছিলাম। তাহলে শর্টে করতে শেখো, শর্টে। এরকম করে তো সবাই করবে, এরকম করে তো সবাই করবে, তুমি শর্টে করতে শেখো। সেম নেচারের কি আছে? 5 3 2 1, তাহলে যোগ করে দাও। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 5 11। এবার এই 11 থেকে আমাকে এই 4 কে বাদ দিতে হবে, কেন? কারণ অপোজিট নেচারের রয়েছে। তাহলে 11 থেকে 4 বাদ দিলে কত হয়? 7, তাই 7 ভোল্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এই ট্রিক গুলো তোমাকে করতে শিখতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম? যদি দুটো পয়েন্টের মাঝে সেল থাকে, আর যদি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 হয়, তাহলে E ইজ ইকুয়াল টু V হবে। তার মানে ব্যাটারির ইএমএফটাই পোটেনশিয়াল ডিফারেন্স হবে। এবারে লক্ষ্য রাখতে হবে কার সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত আছে, কার সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত আছে। যার সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত আছে তার পোটেনশিয়াল বেশি হবে, যার সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত আছে তার পোটেনশিয়াল কম হবে। এবার যদি সিরিজ কানেকশনে যদি মাল্টিপল সেল থাকে, যদি একাধিক যদি সেল থাকে, সিরিজ কম্বিনেশনে যদি একাধিক সেল থাকে, তাহলে দেখতে হবে কোনগুলো সাপোর্ট করছে আর কোনগুলো অপোজ করছে। সাপোর্ট গুলোকে যোগ করব, অপোজ গুলোকে বিয়োগ করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবে। তো আমি আরেকটা অঙ্ক করতে দেব তোমাকে। দেখো স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে একটা অঙ্ক, ওই অঙ্কটা তোমরা একটু করে নেবে বাড়িতে, আর অ্যান্সারটা নিচেরা করে দেখবে কত হচ্ছে, পারলে কমেন্ট করেও জানাতে পারো। ঠিক আছে, নোট ডাউন করো। এতক্ষণ ধরে করালাম যে একাধিক সেল যদি থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে ক্যালকুলেট করতে হয়। এবারে একটা বেসিক জিনিস শেখাবো, ক্লাস 10 এর জিনিস। এগুলো ক্লাস 10এই শেখা উচিত, কিন্তু কি করবে, 12 এ শেখা আছে তো শিখতে হচ্ছে আরেকবার। যারা জানো তাদের কাছে নতুন কিছুই না, জাস্ট একটু ভিডিও দেখতে হচ্ছে, আজীবন কাল মনে থাকবে। তো যাই হোক, ডায়লগ বেশি দিচ্ছি না। তো আমাকে এখানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। ধরে নাও কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশন বরাবর, আর কারেন্টের মানটা হচ্ছে I। ধরে নাও এই ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে আর I অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। আমাকে এখন এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করে দেখাতে হবে। এবার আমার সঙ্গে তোমরা, আমি প্রশ্ন করছি, তোমরা উত্তর দাও, উত্তর দেবে মনে মনে। ঠিক আছে, বলো কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে? কারেন্ট হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করে, না কারেন্ট লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে ফ্লো করে? বলো তোমরা। জানো তোমরা প্রত্যেকে যে কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তাহলে যেহেতু কারেন্ট বি সাইড থেকে এ সাইডে ফ্লো করছে, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রইল না যে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি। অবশ্যই বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে এ পয়েন্টের পোটেনশিয়াল থেকে। এবারে ওহমের সূত্র লাগাও, কত পরিমাণ বেশি হবে? ওহমের সূত্র লাগিয়ে তো বলতে পারবে কত পরিমাণ বেশি হবে। অবশ্যই আইআর পরিমাণ বেশি হবে। তাহলে ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু আই আর।
তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার পাগল টাগল হয়ে গেল নাকি, এসব আবার কি শেখাচ্ছে, এটা তো ক্লাস 10 এর জিনিস, এখন শেখানোর কি আছে? কিন্তু এই ছোট্ট জিনিসগুলো দিয়েই তো বড় অঙ্কগুলো হবে। দেখো না কিরকম করে কমপ্লিকেটেড অঙ্কগুলো এই সিম্পল কনসেপ্ট দিয়ে সলভ হয়। যাই হোক, তাহলে VB মাইনাস VA ইজ ইকুয়াল টু IR হবে। তাহলে আমাকে VA মাইনাস VB বের করতে বলেছে, ঠিক আছে, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু মাইনাস IR হবে। অবশ্যই VA মাইনাস VB ইজ ইকুয়াল টু মাইনাস IR হবে। তাহলে কারেন্ট যেহেতু এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে, ঠিক আছে, তাহলে অবশ্যই বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে। কত পরিমাণ বেশি হবে? অবশ্যই IR পরিমাণ বেশি হবে। তাহলে এইখান থেকে এইখানে যদি আমি যাই, তাহলে এর পোটেনশিয়াল যদি VA হয়, তাহলে এর পোটেনশিয়াল, যেহেতু আমি কারেন্টের অপোজিট ডাইরেকশনে যাচ্ছি, কারেন্টের ডাইরেকশনে গেলে পোটেনশিয়াল কমে। কেন কমে? কারণ কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। কারেন্ট যেহেতু এই দিক থেকে এই দিকে আসছে, মানে অবশ্যই ওই দিকের পোটেনশিয়াল বেশি। আমি কারেন্টের অপোজিট ডাইরেকশনে হাঁটছি, কারেন্টের অপোজিট ডাইরেকশনে হাঁটছি, কারেন্টের অপোজিট ডাইরেকশনে হাঁটছি মানে পোটেনশিয়াল বাড়বে। খেয়াল রাখবে, কারেন্টের অপোজিট ডাইরেকশনে হাঁটছি মানে পোটেনশিয়াল বাড়বে। লিখবে, কথাটা নোট করে লেখো যে কারেন্টের অপোজিট ডাইরেকশনে যদি হাঁটি তাহলে পোটেনশিয়াল বাড়বে। আর যেহেতু কারেন্টের অপোজিট ডাইরেকশনে হাঁটছি তাই জন্য পোটেনশিয়াল বাড়ছে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? অবশ্যই VA প্লাস IR হবে। আর এটাই তো VB, এইটাই তো VB। তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR হবে, সরি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু মাইনাস IR হবে। কিন্তু ঘটনা হচ্ছে কারেন্ট যদি এই ডাইরেকশনে ফ্লো না করে, কারেন্ট যদি এই ডাইরেকশন বরাবর ফ্লো করতো, এই ছবিটা আবার আসবে। আমি আর বোর্ড মুছে করে দিলাম, খাতায় এই সার্কিটটা আবার নতুন করে ড্র করো। এখন আমাকে VA মাইনাস VB বের করতে হবে। আমি এখন কারেন্টের ডাইরেকশনে হাঁটছি, কারেন্টের অপোজিট ডাইরেকশনে যদি হাঁটি তাহলে পোটেনশিয়াল বাড়ে, আর কারেন্টের ডাইরেকশনে যদি হাঁটি তাহলে পোটেনশিয়াল কি হয়? অবশ্যই তখন পোটেনশিয়াল কমতে থাকে। কারেন্ট A থেকে B এর দিকে ফ্লো করছে মানে অবশ্যই A এর পোটেনশিয়াল বেশি, এখন A এর পোটেনশিয়াল বেশি। আমি B এর দিকে যাচ্ছি মানে কম পোটেনশিয়ালের দিকে যাচ্ছি, তার মানে কারেন্টের ডাইরেকশনে যদি হাঁটি তাহলে পোটেনশিয়াল কমবে। কত পরিমাণ কমবে? IR পরিমাণ কমবে। তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR হবে। তাহলে এখানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR হবে, খেয়াল থাকে যেন। আর VB মাইনাস VA ইজ ইকুয়াল টু মাইনাস IR হবে। নোট ডাউন করবে, ঠিক আছে, নোট ডাউন করবে। বোঝা গেছে? এবারে আমাকে এখানে A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। ধরে নাও কারেন্ট A থেকে B ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে অবশ্যই এইখান থেকে এইখানে যদি আসি তাহলে পোটেনশিয়াল কমবে। কত পরিমাণ কমবে? IR1 পরিমাণ কমবে। তাহলে এটা হচ্ছে VA মাইনাস I ইন্টু R1। আবার এইখান থেকে এইখানে হাঁটছি মানে পোটেনশিয়াল কমবে। কত কমবে? কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে পোটেনশিয়াল কমছে, কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে পোটেনশিয়াল কমছে। কত কমছে? IR পরিমাণ কমছে। তাহলে এর পোটেনশিয়াল কত হবে? VA মাইনাস IR1 মাইনাস IR2। IR2 মানে এর থেকে এর পোটেনশিয়াল কম হবে। কত পরিমাণ কম হবে? IR2 পরিমাণ কম হবে। যেহেতু এর পোটেনশিয়াল VA মাইনাস IR1 ছিল, তাহলে এইখান থেকে IR2 বাদ দিলাম। আর এটাই তো B এর পোটেনশিয়াল, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে VB। এখান থেকে এখানে হাঁটছি মানে কারেন্টের ডাইরেকশনে হাঁটছি মানে পোটেনশিয়াল কমবে, মানে এর থেকে এর পোটেনশিয়াল IR পরিমাণ কমবে। তাই জন্য এটা এর পোটেনশিয়াল এটা মাইনাস IR, মানে IR2 অ্যাকচুয়ালি। তাহলে VA মাইনাস VB কত হলো? VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হয়ে গেল I ইজ ইকুয়াল টু হয়ে গেল I ইন্টু R1 প্লাস I ইন্টু R2। তাহলে এখান থেকে যদি I কমন যায় তাহলে এটা হয়ে যাবে R1 প্লাস R2। বোঝা গেছে? এখানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু IR হচ্ছিল, এখানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 হচ্ছে। এখান থেকে আরেকটা শর্ট ট্রিক এলো। যদি দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকে,
তখন সার্কিটটাকে ছোট করার জন্য আমি রেজিস্ট্যান্স গুলোকে যোগ করে দেব। অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব, যার মান হবে R1 প্লাস R2। আর যদি এর মান R1 প্লাস R2 হতো, তাহলে এখানে আর এর জায়গায় R1 প্লাস R2 লিখতাম। তাহলে এখান থেকে শর্ট ট্রিক এলো, যদি দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে ওই দুটো রেজিস্ট্যান্সকে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে পারি, যার মান হবে দুটো রেজিস্ট্যান্সের যোগফলের সঙ্গে সমান। এইখানে কি কোষের ক্ষেত্রে কি হচ্ছিল? কোষের ক্ষেত্রে দেখছিলাম যে কোষগুলো একে অপরকে সাপোর্ট করছিল না অপোজ করছিল। যদি সাপোর্ট করছিল তাহলে E1 প্লাস E2 হচ্ছিল, যদি অপোজ করছিল তাহলে E1 মাইনাস E2 হচ্ছিল। কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সাপোর্টও দেখতে হবে না আর অপোজও দেখতে হবে না, সিরিজে আছে মানেই আমি যোগ করে দেবো। R1 প্লাস R2 মাইনাস করার কোনো দরকার নেই। এইখানে শুধু লক্ষ্য রাখতে হবে কারেন্টের ডাইরেকশনে হাঁটছি না কারেন্টের অপোজিটের ডাইরেকশনে হাঁটছি। যদি কারেন্টের ডাইরেকশনে হাঁটি তাহলে পোটেনশিয়াল, কারেন্টের ডাইরেকশনে যদি হাঁটি তাহলে পোটেনশিয়াল বলো কমবে, আর কারেন্টের অপোজিট ডাইরেকশনে যদি যাই তাহলে পোটেনশিয়াল বাড়বে। কেন এটা করতে হবে? কারণ আমরা জানি যে কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তাহলে এই কটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই কমপ্লিকেটেড অঙ্কগুলো ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে কোষের ক্ষেত্রে দেখলাম নিয়ম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখলাম নিয়ম। এবারে কোষ আর রেজিস্ট্যান্সকে যদি একসঙ্গে দেওয়া থাকে তাহলে কি নিয়ম হবে সেটা দেখবো। তার আগে নোট করে নাও এটা। দেখো এখানে সেলও রয়েছে আর রেজিস্ট্যান্সও রয়েছে। এখন এই ক্ষেত্রে আমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো কারেন্ট এই ডাইরেকশন বরাবর যাচ্ছে ধরে নাও, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। তো নর্মাল নিয়ম, এর পোটেনশিয়াল যদি VA হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে বলো তোমরা? VA মাইনাস E হবে, তাই না? VA মাইনাস E হবে। এবারে কারেন্ট যেহেতু এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে আর আমি কারেন্টের অপোজিট ডাইরেকশনে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল বাড়বে। কত পরিমাণ বাড়বে? না IR পরিমাণ বাড়বে। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল, এই পয়েন্টটা যদি C হয় তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল সি পয়েন্টের থেকে বেশি হবে। কত পরিমাণ বেশি হবে? না IR পরিমাণ বেশি হবে। তাহলে এর পোটেনশিয়াল হবে VA মাইনাস E প্লাস I ইন্টু R। তাহলে সি পয়েন্টের পোটেনশিয়াল ছিল VA মাইনাস E, আর বি পয়েন্টের পোটেনশিয়াল হবে সি এর পোটেনশিয়ালের থেকে IR পরিমাণ বেশি। তাহলে এইটা হচ্ছে সি এর পোটেনশিয়াল, তার থেকে IR পরিমাণ বেশি। এটাই তো হচ্ছে বি এর পোটেনশিয়াল, এটা ইজ ইকুয়াল টু তো হচ্ছে VB। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হচ্ছে E মাইনাস IR। আর VA মাইনাস VB ইজ ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স V হয়, তাহলে V ইজ ইকুয়াল টু হচ্ছে E মাইনাস IR। আর এইটা দেখে পরিচিত লাগছে না? এইটাই তো ছিল যখন ব্যাটারি রেজিস্ট্যান্সে কারেন্ট পাঠায়, যখন ব্যাটারির সঙ্গে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করা হয় তখন বিভব পার্থক্যের মান তড়িৎ চালক বল অপেক্ষা কম হয়। কত পরিমাণ কম হয়? IR পরিমাণ কম হয়। এটাকে তো নষ্ট ভোল্ট বলছিলাম, মনে পড়ছে? তো এই ইকুয়েশনের সঙ্গে তোমরা পরিচিত। ওইখানে শুধু স্মল আর ছিল, এখানে হচ্ছে ক্যাপিটাল আর। বুঝতে পেরেছো? তাই জন্য বলি যে যখন ব্যাটারি ডিসচার্জ হয় অর্থাৎ ব্যাটারি যখন সার্কিটে কারেন্ট পাঠায় তখন বিভব পার্থক্যের মান তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। কত কম হয়? না IR পরিমাণ কম হয়। তাই জন্য দেখতে পাচ্ছ তো E সবসময় V অপেক্ষা বেশি হবে। যাই হোক, তো আমি VA মাইনাস VB বের করলাম। এবারে এইটাতে কি করেছে, জাস্ট সেল আর রেজিস্ট্যান্সের পজিশনকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে। এখানে কি করা হয়েছে, সেল আর রেজিস্ট্যান্সের পজিশনকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে রেজিস্ট্যান্স পরে ছিল, এখন রেজিস্ট্যান্সকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগে সেল আগে ছিল, এখন সেলটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাকে VA মাইনাস VB বের করতে হবে। আর ধরে নাও কারেন্ট I অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, তো ধরে নাও এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে C। যদি এই পয়েন্টের পোটেনশিয়াল VA হয় তাহলে আমি যদি A থেকে যদি C এর ডাইরেকশনে হাঁটি তাহলে এর পোটেনশিয়াল C এর পোটেনশিয়াল A এর থেকে বেশি হবে। কত হবে? না IR পরিমাণ বেশি হবে। তাহলে C এর পোটেনশিয়াল হবে VA প্লাস
আইআর। আবার যদি আমি সি থেকে বিতে যাই তাহলে পোটেনশিয়ালের মানটা কমবে। কেন কমবে? কারণ বি পয়েন্টের সঙ্গে সেলের নেগেটিভ প্রান্তকে যোগ করা আছে, আর সি পয়েন্টের সঙ্গে সেলের পজিটিভ প্রান্তকে যোগ করা আছে। তাহলে অবশ্যই বি এর পোটেনশিয়াল সি অপেক্ষা বেশি হবে, কম হবে। কত পরিমাণ কম হবে? না ই পরিমাণ কম হবে। তাহলে এটা হবে ভি এ প্লাস আই আর মাইনাস ই ইজ ইকুয়াল টু ভিবি। তাহলে ভিবিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হবে ই মাইনাস আই আর। তাহলে কোথাও না কোথাও আবার আমি সেম রেজাল্টে চলে যাচ্ছি, তাহলে এইখান থেকে আমি কি কনক্লুশন পেলাম? এইখান থেকে আমি কনক্লুশন পেলাম যদি একটা ব্যাটারি আর একটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, একটা ব্যাটারি যদি একটা রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজ কম্বিনেশনে থাকে, যদি একটা ব্যাটারি একটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে আমি আমার ইচ্ছে মতো রেজিস্ট্যান্স আর ইএমএফ এর পজিশনকে ইন্টারচেঞ্জ করতে পারি। বোঝা গেছে? তাহলে একটা ব্যাটারি আর একটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে আমরা রেজিস্ট্যান্স আর ব্যাটারির পজিশনকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে একটা ব্যাটারি আর একটা রেজিস্ট্যান্স যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যাটারি আর রেজিস্ট্যান্সের পজিশনকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো এটা নোট ডাউন করে নাও। এবারে নোট ডাউন করে নিয়েছো? এবারে আমি অঙ্কটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। এখন কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে না, কারেন্ট কিন্তু এই ডাইরেকশন বরাবর ফ্লো করছে, কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে না, কারেন্টটা এই ডাইরেকশনে ফ্লো করছে। মানে এখানে সেলটা ডিসচার্জ হচ্ছে না, সেলটাকে চার্জ দেওয়া হচ্ছে। মানে সেল ব্যাটারি কারেন্ট পাঠাচ্ছে না, ব্যাটারি কারেন্ট নিচ্ছে। এখানে চার্জিং অফ ব্যাটারি হচ্ছে, এখানে চার্জিং অফ ব্যাটারি হচ্ছে, এখানে ব্যাটারিকে চার্জ করা হচ্ছে। মানে সেল কারেন্ট নিচ্ছে, তাহলে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা কিছু না, এখন কারেন্টের ডাইরেকশনে হাঁটলে পোটেনশিয়াল এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, কারণ কারেন্ট তো এই ডাইরেকশনে ফ্লো করছে, আর আমি কারেন্টের ডাইরেকশনে হাঁটলে পোটেনশিয়াল কমবে। কত কমবে? না আইআর পরিমাণ কমবে, তাই জন্য প্লাস না করে মাইনাস করলাম। তাহলে এই আইআরটা যদি এইদিকে যায় তাহলে এখানে মাইনাস না করে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস না করে প্লাস হয়ে যাবে। এখানেও ঠিক সেম কেস, কারেন্টের ডাইরেকশনে হাঁটলে পোটেনশিয়ালটা কমবে। কত কমবে? না আইআর পরিমাণ কমবে। তাহলে এখানে এটা শুধু মাইনাস হবে, বাদবাকি সব সেম থাকবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আইআর হয়ে যাবে, অর্থাৎ এখানে বিভবের মানটা, ভি এর মানটা ইএমএফ অপেক্ষা বেশি হবে। এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিকে এসেছিল, আর এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। জেনারেলি কি হয়? জেনারেলি যখন ডিসচার্জিং অফ ব্যাটারি হয়, যখন ডিসচার্জিং অফ ব্যাটারি হয়, তখন ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর হয়। আর যখন চার্জিং অফ ব্যাটারি হয় তখন ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আইআর হয়। অর্থাৎ ডিসচার্জিং এর ক্ষেত্রে ভি এর মান ছোট হয় ই অপেক্ষা, আর চার্জিং এর ক্ষেত্রে ভি এর মান বড় হয় ই অপেক্ষা। বুঝতে পেরেছো? অবশ্যই ব্যাটারিকে যদি চার্জ করতে হয়, তাহলে অবশ্যই ব্যাটারিতে যদি কারেন্ট পাঠাতে হয়, তাহলে অবশ্যই এখানে ভোল্টেজটা বেশি করতে হবে ইএমএফ এর থেকে, তাই না? দেখাবো, আমি চিন্তা নেই, ডায়াগ্রামে দেখাবো, দেখাচ্ছি, দাঁড়াও, হোল্ড করো, দেখাচ্ছি। এখানে দেখো দুটো সেল আঁকা আছে। যদি একে চার্জ করতে হয়, মানে এ যদি কারেন্ট নেয়, এই ব্যাটারি যদি কারেন্ট নেয়, আর এর বিভব যদি, এর ইএমএফ যদি 5 ভোল্ট হয়, তাহলে এর এগেনস্টে একটা বড় ব্যাটারি লাগাতে হবে, অবশ্যই 5-এর থেকে বেশি হতে হবে। ধরে নাও এখানে আমি 10 ভোল্ট লাগালাম, তাহলে কে পাওয়ারফুল? এ বেশি পাওয়ারফুল না এ বেশি পাওয়ারফুল?
অ্যান্সার হচ্ছে অবশ্যই এ বেশি পাওয়ারফুল, 10 ভোল্ট বেশি পাওয়ারফুল। আর 10 ভোল্ট পাওয়ারফুল, ঘটনাটা কি হচ্ছে দেখো, 5 চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক, আবার 10 চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক, 5 চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক, 10 চাইছে কারেন্ট এই ডাইরেকশনে যাক, তাহলে এই ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করছে। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছিলাম, যদি একটার পজিটিভের সঙ্গে অন্যটার পজিটিভ লাগানো আছে, একটা নেগেটিভের সঙ্গে অন্যটার নেগেটিভ লাগানো আছে, মানে সেম সেন্স, মানে কি বলবো, দুটো ব্যাটারির পজিটিভ প্রান্তকে যোগ করা আছে মানে একসঙ্গে আর কি, একটার পজিটিভের সঙ্গে আরেকটার পজিটিভ, তাহলে অবশ্যই বলেছিলাম না ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করবে, স্বাভাবিক অপোজ করছে। এবারে যেহেতু দুটো ব্যাটারির মধ্যে ঝগড়া হচ্ছে, এ চাইছে এইদিকে যাক কারেন্ট আর 10 চাইছে কারেন্ট এইদিকে যাক, ঝগড়া হচ্ছে, অপোজ করছে, জিতবে কে? অবশ্যই এ বেশি জিতবে। তাহলে একে যদি কারেন্ট নিতে হয় তাহলে অবশ্যই এখানে ভোল্টেজটা বেশি রাখতে হবে না, তাই জন্য চার্জিং এর ক্ষেত্রে ভি এর মানটা ই অপেক্ষা বেশি হয়। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো? বাস, এই অঙ্কটাও করাবো, তোমরা চাইলে করতে পারবে। আমাকে যদি এখানে ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে বলে, কি করে বের করবে? দেখো, এর মধ্যে যা কারেন্ট যাবে এর মধ্যেও সেম কারেন্ট যাবে, কারণ আমি তো এইখানে এইখানে তো আর কিছু লাগাইনি। এর মধ্যে যে কারেন্ট যাবে এর মধ্যেও সেম কারেন্ট যাবে, কারণ যেহেতু ঝগড়া হচ্ছিল, এর সঙ্গে এর যেহেতু ঝগড়া হচ্ছিল, আর যেহেতু ই বেশি ছিল, তাহলে অবশ্যই ই জিতবে। তাহলে এর কথাটাই শেষ কথা হবে, মানে এ চাইছে কারেন্ট এই দিকে যেতে, তাহলে কারেন্ট অবশ্যই এই ডাইরেকশন বরাবরই যাবে, তাহলে অবশ্যই ই জিতবে, তাই না? আর ব্যাটারি যেহেতু একে অপরকে অপোজ করছে, আর যেহেতু সিরিজ কানেকশনে আছে, কারণ এর মধ্যেও যা কারেন্ট যাচ্ছে এর মধ্যেও সেম কারেন্ট যাচ্ছে, তাহলে ব্যাটারিগুলো কি কানেকশনে রয়েছে? সিরিজ কানেকশনে রয়েছে। আর সিরিজ কানেকশনে যদি থাকে আর ব্যাটারিগুলো যদি একে অপরকে অপোজ করে, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ ইজ ইকুয়াল টু কত হবে? দুটো ব্যাটারিকে যদি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে রিপ্লেস করতাম তাহলে কত হতো? অবশ্যই 10 - 5 ইজ ইকুয়াল টু 5 হতো। একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করলে অবশ্যই 5 হতো। আর যেহেতু রেজিস্ট্যান্স গুলো সিরিজে রয়েছে, রেজিস্ট্যান্সের তো আর অপোজ করা কোনো ব্যাপার নেই, অপোজ করারও কোনো ব্যাপার নেই, সাপোর্ট করারও কোনো ব্যাপার নেই, তাহলে রেজিস্ট্যান্স গুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে 2 ওহম যোগ হয়ে যাবে, 2 ওহম যোগ হয়ে যাবে। তাহলে এই কেসটা যা, এই কেসটাও তাই, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো নিয়ে ডিসকাশন পরে করব, এখন ট্রিক গুলো শেখাই, ঠিক আছে? তো আপাতত আশা করি বুঝতে পেরেছো কখন চার্জিং এর ক্ষেত্রে কে বেশি হয়, মানে ভি বেশি হয় না ই বেশি হয়, ডিসচার্জিং এর ক্ষেত্রে ভি বেশি হয় না ই বেশি হয়। বারবার ধরে বলছি খাতায় নোট ডাউন করবে, কারণ এই ছোট্ট ছোট্ট ট্রিক দিয়েই কিন্তু কমপ্লিকেটেড সার্কিটকে আমি সলভ করাবো, ঠিক আছে? নোট ডাউন করে নাও। যেহেতু এই এক্সাম্পলটা নিলাম একটু আগে, তাই জন্য ভাবলাম আগে অঙ্কটা করিয়েই দিই, তারপরে না হয় পরের ট্রিক শেখাবো, আমার ধৈর্য সইল না, তাই জন্য এই অঙ্কটা আগেই দিয়ে দিলাম, ঠিক আছে? তো একটু আগে করালাম, দেখতে পাচ্ছ যে বললাম যে 5 ভোল্টকে যদি চার্জ করতে হয় তাহলে একটা বড় ব্যাটারি লাগবে, ঠিক আছে? তো আমাকে এই অঙ্কটাতে বলেছে যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। এবার দেখো লক্ষ্য করে, এই সার্কিট আর এই সার্কিট একই সার্কিট, কখন? না যখন ভোল্টমিটারটা আইডিয়াল হবে। আমি কি বললাম বুঝতে পারছো? এই সার্কিটটা আর এই সার্কিটটা একই সার্কিট, কখন? না ভোল্টমিটার যখন আইডিয়াল হবে। আমরা জানি যখন ভোল্টমিটার আইডিয়াল হয় তখন রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার আর ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। যদি এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে এর মধ্যে কি কোনো কারেন্ট যাবে? এর মধ্যে কি কোনো কারেন্ট যাবে? অ্যান্সারটা হচ্ছে না, এর মধ্যে কোনোদিনও কোনো কারেন্ট যাবে না। কেন? কারণ রেজিস্ট্যান্সটা ইনফিনিটি, কার? না ভোল্টমিটারের। যেহেতু ভোল্টমিটার আইডিয়াল, তাই রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাই জন্য এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। এবারে তোমরা অনেকে বলতে পারো স্যার দেখতে তো এটা প্যারালাল কম্বিনেশন লাগছে। হ্যাঁ লাগছে, কিন্তু এটা প্যারালাল কম্বিনেশন নয়। কেন? কারণ এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এর মধ্যে সেম কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছো? যদি ভোল্টমিটার আইডিয়াল না হতো, যদি ভোল্টমিটার আইডিয়াল না হতো তাহলে এর মধ্যে কারেন্ট যেত, তখন কিন্তু এটা প্যারালাল কম্বিনেশনের মতো বিহেভ করতো। যদি ভোল্টমিটার আইডিয়াল না হতো তাহলে এখানে কারেন্ট যেত, এখানে কারেন্ট যেত, তখন এই দুটো কিন্তু প্যারালাল কম্বিনেশনের মতো অ্যাক্ট করতো। কি বললাম বুঝতে পারছো? তো এটা ভালো করে নোট ডাউন করবে, বলছি। আর টেস্টটা আগে করো, আমি বলছি আগে চেষ্টা করো অঙ্কটা এবার আমি করছি। দেখো ভোল্টমিটার যেহেতু আইডিয়াল, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না,
আর যদি আমি সেই ক্ষেত্রে এটাকে প্যারালাল কম্বিনেশনের মতো ট্রিট করি, যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, আর যদি আমি এটা প্যারালাল কম্বিনেশনের মতো ট্রিট করি, তাহলেও কিন্তু অঙ্কটা এই ক্ষেত্রে হয়ে যাবে। কেন? কারণ যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই দুটো ব্যাটারিকে যদি অ্যাজ এ প্যারালাল কম্বিনেশন আমি ট্রিট করি, তাহলে এর একটা ই ইকুইভ্যালেন্ট বেরোবে, এর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে, এটা হবে ই ইকুইভ্যালেন্ট, এটা হবে স্মল আর ইকুইভ্যালেন্ট। আমরা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে জানি যে ই ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2 হয়। তাহলে E1 বাই R1 মানে 5/1, এটা হবে 5/1 প্লাস এটা হবে 10/1 বাই 1/1 প্লাস 1/1 কত হচ্ছে 15/2, 15/2 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 7.5 ভোল্ট। আর যেহেতু এটা আইডিয়াল ভোল্টমিটার, তাহলে I ইজ ইকুয়াল টু এক্ষেত্রে কত হবে 0 হবে। আর I ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে V ইজ ইকুয়াল টু E হবে। আর E এর মান যেহেতু 7.5 ভোল্ট, তাই V এর মানও আমার 7.5 ভোল্টই অ্যান্সারে আসবে। তাই জন্য অঙ্কটা তুমি মেটে যাবে। এটা মানে কি বলবো, এটা আইডিয়াল ভোল্টমিটার বলেই বেঁচে যাচ্ছ বেসিক্যালি, কারণ E ইজ ইকুয়াল টু এখানে V হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্যারালাল কম্বিনেশন নয়, এটা সিরিজ কম্বিনেশন। কেন? কারণ এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে যে কারেন্ট এর মধ্যে যাবে সেম কারেন্ট এর মধ্যে যাবে, এর মধ্যে তো কোনো কারেন্টই যাচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছো তো? আর অবশ্যই এ যেহেতু বড়, তাহলে ঝগড়াতে এ জিতে যাবে। 5 চাইছে কারেন্ট এই দিকে যাক, 10 চাইছে কারেন্ট এই দিকে যাক, তাহলে ঝগড়াতে 10 জিতে যাবে। তাহলে সার্কিটে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করবে। তার মানে এই ব্যাটারিটা কি হচ্ছে চার্জ হচ্ছে, এই ব্যাটারিটা কি হচ্ছে ডিসচার্জ হচ্ছে। তো আমি যদি এই ব্যাটারি নিয়ে কাজ করি, তাহলেও আমার যা অ্যান্সার বেরোবে। যদি আমি এই ব্যাটারি নিয়ে যদি কাজ করি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, যেহেতু এই ব্যাটারি চার্জ হচ্ছে, তাহলে VA মাইনাস VB, V ইজ ইকুয়াল টু কত হয় E প্লাস IR হয়। আর যেহেতু এটা ডিসচার্জ হচ্ছে, এটাও A এটাও B, সেম পয়েন্ট না, একটা সিঙ্গেল তার দিয়ে যুক্ত করা আছে। আর যদি এই ব্যাটারির ক্ষেত্রে নিই, তাহলে V ইজ ইকুয়াল টু E মাইনাস IR হবে, কারণ এটা ডিসচার্জ হচ্ছে। এই ব্যাটারিটা কারেন্ট পাঠাচ্ছে, এই ব্যাটারিটা কারেন্ট নিচ্ছে। যেখানে V ইজ ইকুয়াল টু হচ্ছে, যেখানে V ইজ ইকুয়াল টু হচ্ছে VA মাইনাস VB। লক্ষ্য করে দেখো, এই কারেন্ট ছাড়ছে, এই কারেন্ট নিচ্ছে। এই ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু E প্লাস IR হবে, এই ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু E মাইনাস IR হবে, তাই না? এবার এইখানে E কত আছে, এখানে E 5 আছে। সার্কিটে কারেন্ট কত যাবে, এটা এটা একে অপরকে অপোজ করছে, তাহলে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5। কত যাবে I কত হবে, যেহেতু ব্যাটারিগুলো একে অপরকে অপোজ করছে, তাহলে E বড়, তাহলে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5। টোটাল রোধ কত 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে কারেন্ট কত যাচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে 5 প্লাস 2.5, আর এর মানটা তো 1, তাহলে 2.5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, সরি 2.5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2.5, তাহলে কত আসছে 7.5 ভোল্ট। মিলছে মিলছে মিলছে। এরপর যদি আমার এটা ডিসচার্জিং যদি হতো, সরি এটা যেহেতু ডিসচার্জিং হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে E এর মান কত হবে 10 হবে, I এর মান কত হবে 2.5 হবে, আর এর মান কত হবে 1 হবে। তো 10 মাইনাস 2.5 কত হচ্ছে 7.5 হচ্ছে। মিলছে মিলছে, বুঝতে পারলে? তাহলে দেখেই মানে জেনারেলি দেখেই কেউ এটা প্যারালাল বলবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি প্যারালাল নয়। ঠিক আছে, খেয়াল থাকে জানো, ঠিক আছে, নোট ডাউন করে নাও। সার্কিটে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এখানে A পয়েন্টের পোটেনশিয়াল বলেছে 10 ভোল্ট, B পয়েন্টের পোটেনশিয়াল কত তোমাকে বের করতে হবে। আমি এই গোটা ভিডিও জুড়ে প্রত্যেকটা ট্রিক
একদম পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করেছি। তাই জন্য আমি আশা রাখবো এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। তো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। এখনো এই লেকচার শেষ হয়নি, এই লেকচারের এক্সটেনশন আমি নেক্সট ভিডিওতে আবার করব। আজকের ভিডিওতে এতটাই থাক, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।